প্রেম তৃষা লেখনীতে ইসরাত জাহান জেরিন পর্ব সংখ্যা ৪৫ রহস্য উন্মোচন পর্ব। থানা অফিসের রুমের চেয়ারে বসে আছে প্রেম, হাতে একটা মার্বেল পাথরের এন্টিক জিনিস। দলের মানচিত্রের দিকে তাকিয়ে আছে সে এক ধ্যানে। হাতে সেই গোল পাথরটি বলের মতো ঘুরিয়ে চলছে। হঠাৎই তার ধ্যান ভাঙতেই সে সামনে বসে থাকা লোকটিকে বলল, সব কেমন রহস্যময় তাই না? এই মনে হচ্ছে সব শেষ, আবার মনে হচ্ছে সবটা শুরু। সামনে বসে থাকা লোকটি গুরু গম্ভীর ভঙ্গিতে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সাহায্য না করলে আমরা এত বড় সাইকো কিলারকে কখনোই ধরতে পারতাম না। আমি আসলে কৃতজ্ঞ, কারণ আপনার জায়গায় অন্য কেউ থাকলে এত বড় রিস্ক নিয়ে এই কাজ ভুলেও করতো না। প্রেম উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। দূরে মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। সে ওই পাহাড়ের দিকে তাকিয়ে থেকে ভাবলো, হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ কানে আসতে দরজার দিকে তাকালো। সেদিকে এগিয়ে যেতেই পেছন থেকে একটা ডাক এলো, আপনাকে দেখলে সাইকোরও বেশি উত্তেজিত হয়ে যেতে পারে। প্রেম পেছনে তাকিয়ে বলল, আমার কিছু হবে না, আমি আদিত্য সাখাওয়াত। প্রেম সেল নাম্বার 106-এর সামনে যেতেই কেমন যেন বুকের ভেতর মোচড় দিল। ফুফু হেতিজা কেঁদেই চলেছে। প্রেমকে দেখে দৌড়ে সে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, বাবা আমার ছেলেকে বাঁচাও, তার বদলে আমায় ফাঁসি দাও, আমায় জেলে বন্দি করো। মা হিসেবে আমি এসব সহ্য করতে পারবো না। প্রেম পেছনের দিকে তাকাতে আদিত্য চোখের ইশারা দিল দুজন মহিলা পুরুষকে। তারা হেতিজাকে ধরে উঠিয়ে বলল, জলদি রুমে চলুন, আপনার এখনো জবানবন্দি দেওয়া বাকি। হেতিজা ধস্তাধস্তির সঙ্গে পারা মুশকিল মনে হলো, তবুও দুই মহিলা তাকে টানাটানি করে অন্য রুমে নিয়ে যায়। প্রেম সেলের কাছে যেতেই দেখলো সেখানে প্রত্যুষ সাহায্যারি করছে। বারবার তাকে যেন বের করা হয়, মুক্তি দেওয়া হয়। ওইদিকে যে তিথি তার অপেক্ষায়। তাকে বিরিয়ানি রান্না না করে খাওয়ালে সে রাগ করবে, চলে যাবে অনেক দূরে, আর কখনোই ফিরে আসবে না তার তিথি। প্রেম কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে অতীতের এক ঝলক দেখতে পেল। আজও তার সেই দিনের কথা মনে পড়ে। হয়তো আজকে প্রত্যুষের এই করুণ পরিস্থিতির জন্য সেও কম দায়ী নয়। প্রেম নিঃশ্বাস ছেড়ে ছেলে হাত রাখলো। ওপাশে প্রত্যুষ চিৎকার চেঁচামেচি করছে, ধাক্কাধাক্কি করছে, তবে প্রেমের মস্তিষ্ক এখনো অন্য কিছু ভাবতেই আজ থেকে অনেক বছর আগের কথা। প্রত্যুষ আর প্রেম তখন একেবারে কম বয়স, গলায় গলায় কত খ্যাতি তাদের। তবে হঠাৎ করে প্রেম যখন বাবার পরক্রিয়ার কথা জানতে পারলো, ঠিক তখনই ততটা ভেঙে যায়নি যতটা ভেঙেছিল প্রত্যুষের বাবার সে বিষয় সম্পর্কে জানতো, কিন্তু তাকে বলেনি। এটি জানার পর আড়াল করেছিল প্রত্যুষ প্রেমের থেকে। সে আমায় বলতে পারতো একবার, বাবা আর রাফাকে নাকি সে আরো অনেকবার ঘনিষ্ঠভাবে বাড়িতে দেখেছিল। একবার বললে কি হতো? সেই ঘটনা নিয়ে ওই যে প্রেম আর প্রত্যুষের মধ্যে সম্পর্ক নষ্ট হলো, সেই সম্পর্ক আজও ঠিক হলো কই? ঝামেলা ঠিক হয় না, চলতেই থাকে। সেই ঘটনা 2 বছরের মাথায় সব ঝামেলার দণ্ডমূল ভুলে একেবারে প্রত্যুষ এসে ছিল প্রেমের কাছে নিজের বিপদ নিয়ে। সেদিন প্রেমের ইচ্ছে হয়নি প্রত্যুষের কথা শোনার। সেই দিন রাতে অস্ট্রেলিয়ার ফ্লাইট ছিল প্রেমের, সে চলে যায়। একবারও জানতে আগ্রহী হয়নি প্রত্যুষের অবাকার মতো কেন তার কাছে ছুটে এসেছিল কেন প্রত্যুষ সেই দিন একবারও শুনতে চাইতো যদি, তাইলে হয়তো সবকিছু অন্যরকম হইতো। 6 মাস পর দেশে ফিরে প্রেমের মুখ থেকে টুকটাক কিছু কথা অবশ্যই শুনতে পায় প্রেম আগে থেকেই জানতো তৃথি নামক মেয়েটি প্রত্যুষকে ভালোবাসে। এমনকি প্রেম নয়, বরং নেওয়াজ বাড়ির সবাই জানতো দুজনের সম্পর্কে কথা। কতবার এ বাড়িতে এসেছে ওই মেয়ে, প্রেমকে জানায় তিথির অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। মাঝে নাকি প্রত্যুষ একবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিল, এখন সে স্বাভাবিক আছে। অস্ট্রেলিয়ায় যাওয়ার রাতে ওই বিষয়ে সাহায্য চাইতে প্রত্যুষ ছুটে এসেছিল প্রেমের কাছে। তখন অবশ্য এসব শুনে প্রেমের অনেক খারাপ লেগেছিল, কারণ অস্ট্রেলিয়া যাওয়ার পরও প্রত্যুষ তাকে অনেকবার কল করেছিল, সে ধরেনি। অনেকবার ধরতে গিয়েও ধরা হয়নি। কেন ধরল না? বাংলাদেশে আসতে পরিবেশটা স্বাভাবিক মনে হচ্ছিল।
তবে পড়ালেখা নিয়ে ব্যস্ততাই থাকতো, তাই কখনো প্রেম পুনরায় বিষয়গুলো নিয়ে কথা তোলেনি। অনেকবার চেয়েছিল, তবে ততক্ষণে দেখা গেল প্রত্যুষ তার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। দূরত্ব মেনে চলে, এখন সে আপনার থেকে দূরত্ব বজায় রাখে। তার সঙ্গে তো আলগা খাতির জমে না, আর করাও ঠিক না। আদি হঠাৎ প্রেমের পাশে দাঁড়িয়ে বলে, একটু আগে প্রত্যুষের আস্তানার খোঁজ পাওয়া গেছে, তল্লাশি চলছে, আমিও বের হব। যাবে তুমি? কিসের আস্তানা? ওই যে তোমার ভাই কক্সবাজার আসার পর কোন রুমে এসেছিল, কোথায় বসেছিল, এসব বুদ্ধি এঁটেছে ওইটা। ও আচ্ছা, তবে আমি এখন যাব না, আমার আগে তৃষার সঙ্গে দেখা করতে হবে। হাসপাতাল থেকে সিমলার কল এসেছিল, জ্ঞান ফিরেছে তৃষার। আচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গে যাই। জিজ্ঞাসাবাদ কত কি বাকি। থানার বাইরে সিদ্দিক নেওয়াজ দাঁড়িয়ে, সে প্রেমকে দেখে কিছু বলল না, তবে প্রেম জানে দাদু এসব সহ্য করতে পারছে না, কষ্ট হচ্ছে, তবে মুখে কখনো কথা বলবে না। সে প্রেমকে দাদুর সঙ্গে থাকতে বলে হাসপাতালে চলে যায়। ইন্টেলিজেন্সি অফিসার আদিত্য সাক্ষাৎ তার বাইকের পেছনে উঠে বসে। তারা অনেক কিছু জানে, আবার অনেক কিছু অজানা। রহস্যের বেড়াজাল এখনো ধরে রেখেছে তাদের। এক এক করে সবটা উন্মোচন করতে হবে। সাইকোকে খুঁজে পাওয়া গেছে, তবে তার প্রাক্তন, যার জন্য তার এত দূর আসা, এসব করা, সেই তিথিকে কোথায় আছে তাকে এখনো জানা বাকি। হাসপাতালে সাদা চাদর আর জীবাণুনাশকের গন্ধ মেশানো পরিবেশে তৃষা শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, শরীরটা দুর্বলতার ছাপ, ডান হাতের শিরায় স্যালাইন সূক্ষ্ম নল। বেডের পাশে চেয়ারে ক্ষীণ মুখে বসে আছে তৃষা, আর তৃষার বান্ধবী শিমলা। তার চোখে মুখে উদ্বেগ। একটু দূরে জানালা ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে অঙ্কুর। ঠিক তখনই দরজায় মৃদু শব্দ হলো। শিমলা তাকালো। আরে প্রেম ভাই, আসুন। প্রেম এগিয়ে এলো। প্রেমের সঙ্গে আদিত্যও আসে। প্রেম এসে তৃষার বেডের কিনারায় সাবধানে বসলো। আদিত্য তার হাতের ফলের ঝুড়িটা রাখলো টেবিলের ওপর। প্রেম হাসি মুখে কাছে ঘেঁষতেই পিটপিট করে চাইতে থাকা তৃষার ক্লান্ত চোখ দুটো তার দিকে স্থির হলো। কেমন লাগছে এখন? প্রেম স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো। হঠাৎ বলতে গিয়ে কেন যেন পারল না তৃষা। সে শুধু প্রেমকে দেখে মৃদু হাসার চেষ্টা করলো। প্রেম তার ডান হাতটা, যেটাই স্যালাইন চলছে না, নিজের উষ্ণ হাতের মুঠোয় আলতো করে ধরলো। চিন্তা করো না, একদম ঠিক হয়ে যাবে, আর বিপদ নেই, তুমি নিরাপদ। তৃষা চোখ বন্ধ করে সম্মতি জানায়। চোখ খোলার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি সরাসরি চলে যায় প্রেমের সাথে দরজার কাছে দাঁড়ানো মানুষটার দিকে। তৃষার শরীরে মুহূর্তে যেন হিম হয়ে গেল। তার শরীরটা পিটপিট করছে, চোখ এলিয়ে আতঙ্কের কালো ছায়া নেমে এলো। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল, যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে। এই তো সে মুখ, সেই পরিচিত চিবুক, তীক্ষ্ণ ফেলফেলে চোখ। ফিসফিস করে উঠল সে, উনি আমায় মারতে এসেছে। প্রেম হতভম্ব হলো। তৃষার হাতটা তার হাতের মুঠোয় কাঁপুনি শুরু করেছে, রক্তে যেন শীতল স্রোত বাইছে। কি হলো তৃষা? উনি তোমাকে বাঁচিয়েছে, একটু শান্ত হও, সব বলছি। প্রেম দ্রুত তার দিকে ঝুঁকে পড়ল। জানি তোমার মনে অনেক প্রশ্ন। এখন কয়টা বাজে জানো? টানা কত ঘন্টা তুমি বেহুশ ছিলে তা জানো? কিছু জানি না আমি, কেবল জানতেও চাই না। আপনি কি এসবের সাথে জড়িত? রাত হলে কোথায় বের হন আপনি? কার সাথে দেখা করেন? কি লুকাচ্ছেন? আপনি এই লোক প্রত্যুষ সব একসাথে জড়িত নন তো? কুল তৃষা, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, বিচলিত হবে না প্লিজ। শৈলীর কি অবস্থা দেখেছ? প্রেম একটা নিঃশ্বাস ছেড়ে তৃষার দিকে তাকায়, তারপর নিজেকে শান্ত করে বলতে শুরু করে। কক্সবাজারে সেদিন প্রথম আসি, সেদিন তোমার সঙ্গে এত সব ঘটনা শুরু হয়, মনে আছে? রুম নাম্বার 102-এ ঘটা সেই ঘটনা। আমি বরাবরই বুঝিয়েছিলাম সেগুলো তোমার ভ্রম, তবে বাস্তব সেগুলো সবই আসল ছিল, রহস্যের বেড়াজাল। ওই দিন তুমি যখন করিডোরে বাঁচার জন্যে হাতড়ে বেড়াচ্ছিলে, ঠিক তখনই শেষবারের মতো যে ছায়ামূর্তি দেখেছিলে তা ছিল ইন্টেলিজেন্সি অফিসার আদিত্য সাক্ষাতের ছায়া। সে তোমায় মারতে না, বরং বাঁচাতে এসেছিল, কিন্তু সে পৌঁছানোর আগে তুমি ফারাজ জেলাহি রুমে চলে যাও, তাই সে আর তোমার কাছে আসেনি। তবে 102 নাম্বার রুমে তুমি যাকে দেখেছিলে সে ছিল প্রত্যুষ দেওয়ান, আসল কালপিট। ওই দিন সে তোমায় মারতে অবশ্যই চেয়েছিল,
তবে ইচ্ছে করে ছেড়ে দিয়েছে বলা যায়, কারণ সে ভয় দেখিয়ে মারতে পছন্দ করে। সেদিন তোমার কাছে আমি পৌঁছানোর আগে আমার কাছে আদিত্য সাক্ষাৎ পৌঁছায়। তার কাছে যা জানতে পারি তা জেনে আসলে আমি অবাক হই। এই সাইকো এ পর্যন্ত সব কয়টা খুনের বায়োডাটা আমার সামনে উপস্থাপন করেন সে। একই ধরনের খুন, আর সব খুনের পর সে শিকারীর ছবি তোলে। তোমার ছবি দেওয়ালে টাঙিয়ে রেখেছিল তার রুমে, আর এমন কিছু ছবি যা একেবারে কাছ থেকে তোলা। কাছের ব্যক্তি ছাড়া এই ছবি তোলা অসম্ভব কিছু। দেওয়ালের ছবির পাশে পরবর্তী শব্দটা বড় করে লেখা ছিল। আমি হোটেল ম্যানেজারকে বিষয়টি জানাতে বললেন। আদিত্য সাক্ষাৎ আমায় নিষেধ করলেন, বললেন বিষয়টা গোপন থাকলে সাইকোটাকে বুদ্ধিমত্তার সাথে ধরা যাবে, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। মানুষের মনে তৈরি না হয়, তাই ওই 102 নম্বর কক্ষে ঘটা কাহিনী কাল্পনিক বলে চালিয়ে দেওয়া হয়। তোমার কাছে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে মনে করো তুমি ভাবতে পারো এসব ভ্রম, কারণ বিষয়টি জানাজানি হলে কাজের কাজ হতো কিছুই না, বরঞ্চ সব উল্টাপাল্টা হয়ে যেত। আচ্ছা বুঝলাম, কিন্তু রাত করে কোথায় যেতেন ওই দিন? ওই জঙ্গলে আপনি এমনি এমনি তো আর আমার পেছন আসেনি, আপনি আগ থেকেই জানতেন তাই না? কিছুটা জানা, কিছুটা আবার অজানা বলতে পারো। মনে আছে সেদিন আমরা সমুদ্রের তীরে সবাই মিলে সময় কাটিয়েছিলাম। সেদিন শেষ বেলায় তোমায় একটা চিঠি দেওয়া হয়েছিল, সেখানে হুমকি দেওয়ার কথা লেখা ছিল। ওই চিঠি কিন্তু তোমায় ইচ্ছে করে প্রত্যুষ ওই সময় পাঠায় যখন তোমার কাছে আমি ছিলাম না। তবে তখন পাশে না থাকলেও তোমার নিরাপত্তার দায়িত্বে আইনের লোক ছিল, প্রতিনিয়ত তারা তোমার উপর নজর রাখছিল। ওই সময় তুমি কক্সবাজারের ভিড়ে যেই হুডি পরা লোকটিকে দেখেছিলে, তা হচ্ছে আদিত্য সাক্ষাৎ। উনি তোমার কাছে যাতে বিপদ না হয় তাই নজরে রাখছিল। তবে এই এক সময় সে আর আমি দুজনেই বুঝতে পারি তুমি মূলত তাকে অপরাধ হিসেবে ধরে নিয়েছ। এটা নিয়েও কম সমস্যায় ছিলাম না, তবু আদিত্যের কথায় তোমায় কিছুই জানায়নি, চুপ হয়ে যাই। সে কেবল একটাই কথা বলেছিল, যাতে ইচ্ছে হচ্ছে দাও, যা হচ্ছে হতে দাও, এভাবে আসল খুনি কাছে জলদি পৌঁছানো যাবে। ওই দিন সারা রাত ঘুমাতে পারিনি। তারপর ভোরে বিরাট এক ধাঁধার সমাধান করতে সকাল সকাল আদিত্যর কাছে ছুটে যাই। তবে কথা শেষ করে উঠতেই আদিত্যর কাছে খবর আসে তুমি নাকি ঝাউবনের দিকে যাচ্ছ। আমি কিছুতেই তোমাকে একা ছাড়তে পারি না। তোমার সঙ্গে সেখানে আরো 2 জন অফিসার ছিল। সেদিনও তুমি খুনের হওয়ার হাত থেকে বেঁচে যাও। দেওয়ালে সেদিন তোমার ছবি দেখে আমি আরো নিশ্চিত হয়ে যাই কি হতে চলেছে। এবার বলি, রাতে কি কারণে ঘুমাতে পারিনি। ওই দিন বেশ কিছুক্ষণ আদিত্যর সাথে কথা হয়। কথায় কথায় বলি প্রত্যুষ এবং এই পজিশনে জব করে, তারা একে অপরকে চেনে নাকি। কারণ আমি যতটুকু জানি প্রত্যুষ মিশনে চলে গিয়েছিল, সেখান থেকে সবচেয়ে বড় বড় তথ্য সামনে আসে। জানতে পারি প্রত্যুষকে কিছুদিন আগে চাকরি থেকে বিতাড়িত করা হয়, আর তার জায়গায় আসে আদিত্য। সেদিন রাতে হেতিজা ফুপুকে জিজ্ঞেস করি পুনরায় প্রত্যুষের বিষয়ে। সে জানায় প্রত্যুষ নাকি মিশনে গেছে। বিষয়টা শুনে খটকা লাগে। আদিত্য আরও জানায় প্রত্যুষকে অনেকদিন ধরে ওয়ার্নিং দেওয়া হচ্ছিল, সে নাকি ডিউটি করতো না, বিশেষ করে রাতের। তবুও মাথায় একবারও আসেনি প্রত্যুষই সেই খুনি। তবে খুনি প্রমাণ ধরার কারণ আন্দাজ তো করেছিলাম সে খুব কাছের, কারণ বেশিরভাগ জিনিসই আমার নকল করা। এই ধরো আমার পারফিউম, আমার মতো হুডি, এমনকি আমার পছন্দের গানও আমার রুমের দেওয়ালে আমি ট্রাভেল বা বিভিন্ন ছবি লাগিয়ে রাখি। খুনি একইভাবে তাই করলো। এতটা খটকা লাগলো। তোমার কাছে বিকালে একটা পার্সেল এসেছিল তাই না? চুল পুতুল রাখা ছিল। ওই পার্সেলে যখন লোক এসে তোমার রুমে পৌঁছে দেওয়ার জন্য রুমের দরজার সামনে এসে দাঁড়ায়, তখন আমিও রুমে ঢুকতে নিয়েছিলাম। লোকটা আমার রুমের সামনে দাঁড়াতেই জিজ্ঞেস করলাম হাতে কি। সে বলে পার্সেল আছে ম্যামের জন্য। পার্সেলটা আমি আগে হাতে নেই। বক্সের ওপর একটা কাগজ লেখা, করিডোরের মাঝে রাতে দেখা হবে সুইটহার্ট, প্রেম বলছি। ওই চিটকুটটা পরেই বুঝতে বাকি রইল না খুনি আমার নাম ব্যবহার করে আমায় খারাপ বানিয়ে তোমার কাছে পৌঁছাতে চাইছে। তাই পার্সেলের ওপর থেকে চিঠিটা সরিয়ে নিজের কাছে রেখে দেই। সে বলল তৃষা তোমায় যত বেশি সন্দেহ করবে তত কাজ সহজ হয়ে যাবে। আমিও ঠিকভাবে নিজেই তোমার ওপর
তোমার সামনে উপস্থাপন করি যাতে তুমি আমাকেই সন্দেহ করো। সব কিছু হিসাব তোমার কাছে গরমিল পাকিয়ে যায়। আমি যদিও তোমাকে নিয়ে রিস্ক নিতে চাইনি, কিন্তু কতগুলো মেয়ে বিষয় শেষ হয়ে যাচ্ছে ভাবতে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম। আমি ভালো করে জানতাম তুমি আমায় সন্দেহ করছো। আমি হুট করে কই যাই কি করি জানার খুব আগ্রহ তোমার, তাই মাঝরাতে আমি ঘর থেকে বের হয়ে যাই যাতে তুমি আমায় অনুসরণ করো, সন্দেহের বশে আমায় ফলো করো। যা চেয়েছিলাম ওই দিন তুমি আমার পেছনে আসো, খুনি ভেবে বসো, তার ফাঁদে তুমি পা দিয়েছ। আমি মোড় ঘুরে একটা রুমে ঢুকে পড়তে খুনি তোমায় জিম্মি করে। ভাগ্যিস তোমার ওপর নজর রাখা হয়েছিল, তবুও সময় মতো তোমার কাছে পৌঁছাতে পারিনি। তার খেসারত আমায় আজীবন ভুগতে হবে। কি অবস্থা করেছ এই জানোয়ার তোমার। প্রেমের চোখের কোণে তখন জল। তৃষা নিজেকে সামলাতে পারেনি। সে উঠে বসার চেষ্টা করে। শরীরে এত ব্যথা, এত যন্ত্রণা হচ্ছে, তবুও চেষ্টা করছে প্রেমকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার। সে প্রেমকে বুকে জড়িয়ে ধরতেই প্রেম তৃষাকে বলল, কখনো কল্পনা করতে পারিনি প্রত্যুষে কাজ করবে। আজ পর্যন্ত কতগুলো মেয়ের প্রাণ নিয়েছে সে, কি নির্মমভাবে হত্যা করেছে। তাই তো বলি ইন্টেলিজেন্স হয়ে এখনো খুনি ধরতে পারছে না কেন? ধরবে কি করে যদি খুনি সে নিজেই হয়? নিজের পরিবারকেও ধোকায় রেখেছে, চাকরি চলে গেছে সেখানে সে বাসায় বলেছে মিশনে গেছে, অথচ সে মিশনে না গিয়ে তৃষাকে খুন করার ষড়যন্ত্র করছে। তৃষার অপরাধ কি? যুবরাজকে বিয়ে না করে পালিয়ে আসা, নাকি তাকে বিয়ে করার কথা দিয়ে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাওয়া? হঠাৎ আদিত্য এগিয়ে এলো আরো কাছে। সে তৃষাকে প্রশ্ন করলো, প্রত্যুষ জেলে বারবার বলছি তিথির কথা, ওইখানে নাকি তিথিও ছিল, কিন্তু সেখানে গিয়ে তো আমরা কোনো মেয়েকে দেখতে পাইনি। তিথি কি আমাদের আসার আগে পালিয়েছে? সম্ভবত এই তিথি নামক মেয়েটাই তার প্রাক্তন ছিল, তার জন্যই তো প্রত্যুষ সবাইকে খুন করছে। তাহলে সে যেহেতু চলে এসেছে, তবুও এসব কেন করছে প্রত্যুষ? তিথি নামটা শোনা মাত্রই তৃষা হঠাৎ করে আগের মতো শ্বাসকষ্ট উঠে গেল, প্যানিক অ্যাটাক শুরু হলো। প্রেম বুঝতে পারছে না কি হয়েছে। অঙ্কুর ধমকো স্বরে বিচলিত হয়ে নার্সকে ডেকে বলে। তৃষাকে পানি খাইয়ে বুকে জড়িয়ে সান্ত্বনার চেষ্টা করতে আদিত্যকে বলে ওঠে, ওর অবস্থা এখন ঠিক নেই, আপনি বাকি প্রশ্ন পরে করুন, এখন একটু ওর একা থাকা দরকার। আদিত্য মাথা নাড়িয়ে সায় দিয়ে বাইরে এসে দাঁড়ালো। মুহূর্তেই তার ফোনে কল এলো। প্রত্যুষ এতদিন যে বাসায় থেকেছিল তা খুঁজে পাওয়া গেছে। আদিত্য সেখানে টিম পাঠিয়ে তদন্তের জন্য। সেখান থেকে তদন্ত দলে সিনিয়র আহাদ কল করেছে। কল রিসিভ করতে আহাদের অশান্ত কণ্ঠস্বর এলো। আদিত্য জিজ্ঞেস করলো, কি হয়েছে, কিছু পেয়েছ? লাশ, বিকৃত হয়ে কঙ্কাল হয়ে যাওয়া লাশ।